জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। বন্দরনগরীকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করারও অঙ্গীকার করেন তিনি। অনর্থক সমালোচনায় কারো উপকার হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। দুপুরে পলো গ্রাউন্ডে মঞ্চে এসে স্মরণ করেন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এ সময় চট্টলাবাসীকে প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় গেলে বন্দরনগরীকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করা হবে। এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, সব প্রশ্নের উত্তর মিলবে 12 ফেব্রুয়ারি ব্যালটের রায়ে। দুর্নীতি করলে কাউকে ছাড় দেবে না বিএনপি উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখবো, গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের মানুষ, খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাআল্লাহ অতীতের মতন। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। চট্টগ্রামে নির্বাচনী সমাবেশ শেষে সড়ক পথে ঢাকায় ফিরছেন তারেক রহমান। বিকেলে ফেনী পাইলট স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদের কাছে চলে যাচ্ছি। জাওয়াদ মাহমুদ রয়েছেন সেখানে। সাজিদ, যেমন বলছিলেন যে তারেক রহমান আজকে এই চট্টগ্রামে সমাবেশ করেছেন, চট্টগ্রামের পরে তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা করেছেন। যদিও আমরা যে ফেনীর পাইলট স্কুল মাঠে এখানে আছি, কিন্তু তারেক রহমান এখন এসে এখানে হাজির হননি, অথচ সকাল থেকেই নেতাকর্মীরা এই পাইলট স্কুল মাঠে তারা জড়ো হচ্ছিল। এবং এইখানের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস এই কারণেই যেটি এখানে বেগম খালেদা জিয়ার তার বাবার বাড়ি, অর্থাৎ তারেক রহমানের নানা বাড়ি বেগম খালেদা জিয়া এই আসনে তিনি এবারও প্রতিনিধিত্ব করছিলেন এবং এর আগেও তিনি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, নির্বাচন করেছেন ফেনী 1 থেকে। অর্থাৎ এই ফেনীর সাথে বেগম খালেদা জিয়ার যে স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং কিছুদিন আগে যে খালেদা জিয়ার যে প্রয়াণ, সেই প্রয়াণের কারণে এখানকার মানুষের মধ্যে সেটির একটি প্রভাব পড়েছে এবং তারা মনে করছে যে বেগম খালেদা জিয়ার যে লিগ্যাসি, অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে উত্তরসূরি, সেই উত্তরসূরি হিসেবে তারেক রহমানকে তারা এখান থেকে নির্বাচিত করা, তারেক রহমানের দলকে এবং তারেক রহমানকে শক্তিশালী করার জন্য ফেনীবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এবং এখানে যারা নেতাকর্মী রয়েছে তারাও এটি মনে করছেন, কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে, সেই জায়গা থেকে এখানকার নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমানের আগমন এখানে তাদের যে দলীয় ভিত্তি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম সেটিকে আরও গতিশীল করবে। এবং তারেক রহমান আমরা দেখেছি যে তিনি চট্টগ্রামে বক্তব্য দিচ্ছিলেন বা এর আগে যখন সিলেটে তিনি নির্বাচনী সফর শুরু করেছিলেন, এখানে যারা কৃষক আছে, অর্থাৎ এই প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছেন তাদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং যারা এই যে ফ্যামিলি কার্ড বলা হচ্ছিল যে বিএনপির পক্ষ থেকে, এগুলো বারবার সামনে নিয়ে আসছে। আজকে চট্টগ্রামের বক্তব্য সেই বিষয়গুলো উঠে এসেছে এবং চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা নিয়ে বা চট্টগ্রামের জন্য কি করতে চান সেইগুলো বলেছেন। ফেনীবাসীও মনে করছে যে ফেনীর জন্য বিএনপি ক্ষমতায় আসলে বা তারেক রহমান যদি সরকার গঠন করে তাহলে তারেক রহমান কি তার ফেনীর জন্য বার্তা দিবে। বিশেষ করে যেটি বলছিলাম যে এখানে বেগম খালেদা জিয়ার যেহেতু একটি সম্পর্ক রয়েছে এবং খালেদা জিয়ার সাথে এই ফেনীর একটি ওতপ্রোত সম্পর্ক জড়িত, সেই জায়গা থেকে তাদের প্রত্যাশাও বেশি। তারা মনে করছেন যে ফেনীকে আধুনিকায়ন করার ক্ষেত্রে বিএনপি যদি সরকার গঠন করে এবং তারেক রহমান বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং ফেনীবাসীর জন্য তিনি এক নতুন আশার আলো হয়ে আসবেন, সেটি তারা মনে করছেন। এবং এই জন্যই আমরা যারা নেতাকর্মী যাদের সাথে এসেছি এবং এখানে কথা বলেছি, তারা বলছেন যে আগামী নির্বাচনে তাদের দলকে জয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এবং তারেক রহমান আজকে এটিও তারা প্রত্যাশা করছেন যে তাদেরকে সাংগঠনিক বার্তা দিবেন কিভাবে ভোটের মাঠে তার দলকে বিজয়ী করা যায়। এবং যেহেতু বলা হচ্ছে যে এবার অত্যন্ত হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে এবং এই ফেনী জেলার যে সংসদীয় আসনগুলো আছে, শুধু ফেনী না, ফেনীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে এবং এখানকার যে সংসদীয় আসনগুলো রয়েছে, সেই সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে জড়ো হয়েছেন, তাদের কর্মী
সমর্থক নিয়ে, এবং এটি এক ধরনের শোডাউনের রাজনীতিও বলা চলে, যে তাদের শক্তিমত্তা অর্থাৎ তাদের যে জনসমর্থন আছে সেটি প্রমাণ করার জন্য আজকের এই যে নির্বাচনী জনসভা সেটি এখানকার প্রার্থীরা বেছে নিয়েছেন, এবং তারা প্রত্যাশা করছেন তারেক রহমান তাদেরকে আশার আলো শোনাবেন এবং ফেনীবাসীর উন্নয়নে তার বার্তা, সেই বার্তাটি দিবেন। এই ছিল এখন পর্যন্ত ফেনীর যে পাইলট স্কুল মাঠ, সেই মাঠ থেকে ফেনীর তারেক রহমান জনসভার সবশেষ। ফেনী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। গণভোটে হ্যাঁ ভোটে সিল মারার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হ্যাঁ ভোট নিশ্চিত করতে প্রয়োজনে যুদ্ধে নামবে 11 দলীয় জোট। এর আগে যাত্রাবাড়িতে জনসভায় তিনি বলেন, চাঁদাবাজদের ধরতে অ্যাপ চালু করা হবে। দুপুরে রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপকলা মাঠে নির্বাচনী জনসভায় ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির হাতে শাপলাকলির প্রতীক তুলে দেন। অন্যদিকে সকালে যাত্রাবাড়ির কাজলায় নির্বাচনী জনসভায় জামায়াতে আমির বলেন, কর্মসংস্থান সহ কর্মক্ষেত্রে নারীদের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে জামায়াত। সমাবেশে প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি। আগামী 12 তারিখ প্রথম ভোটটি হবে ইনশাল্লাহ আজাদির পক্ষে। হা মানে আজাদি, না মানে গুলামি। প্রত্যেকটা মানুষের হা ভোটে ভোট নিশ্চিত করার জন্য আজ থেকে আমরা যুদ্ধে নামবো ইনশাল্লাহ। সারা জিন্দেগি রাষ্ট্রকে, দেশকে, জাতিকে সেবা দিয়ে যারা বয়সের প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছেন, তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র এবং প্রত্যেকটি মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এই মুহূর্তে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, সমাবেশে কখন জামায়াতের আমির বক্তব্য রাখবেন, সেখানকার উপস্থিতি কেমন দেখছেন? সাজিদ, এখানে প্রস্তুতি কিন্তু পুরোটাই আছে, আমরা দেখছি নেতাকর্মীরাও চলে এসেছেন, মঞ্চও প্রস্তুত। অনুষ্ঠান কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেভাবে জামাতের অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কিন্তু এখনো কিন্তু আজকের এই অনুষ্ঠানের যে মূল আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রধান আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু এখন এখানে আসেননি। কিন্তু আমরা দেখছি যে মঞ্চে বিভিন্ন দলের নেতাকর্মীরা যেমন আছেন এবং দর্শক সারিতে এই আসনের জামাতের যারা নেতাকর্মী আছেন, কর্মী সমর্থক আছেন, সমর্থক কিংবা জনতা আছেন, তারা আসছেন। দুই ভাগে আমরা দেখছি এখানে ভাগ করা হয়েছে। নারীদের জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে, নারীদের একটা ব্যাপক কিছু উপস্থিতি আমরা এখানে দেখছি, এবং তাদের মাথায় আমরা লাল সবুজের রঙে রাঙানো ক্যাপ দেখছি, সেখানে আবার দাড়িপাল্লার প্রতীক আছে। একইভাবে এই পুরুষরা যারা আছেন এই শাড়িতে, ক্যামেরায় যেটি দেখা যাচ্ছে, তারাও বিভিন্ন ধরনের রং বেরঙের গেঞ্জি পরে আসছেন, এবং সেখানে কিন্তু এই চলো একসঙ্গে বাংলাদেশ গড়ি, যেটি জামাতের নির্বাচনী স্লোগান, একই সঙ্গে জামাতের যে প্রতীকটি দাড়িপাল্লা, সেটাও কিন্তু এখানে আছে। আজকে এখানে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি সাজিদ, যে এখানে জামাতের আমিরের পৌঁছাতে কিছুটা দেরি হবে, কারণ উনি এরই মধ্যে ঢাকায় 2টি জনসভায় উনি অংশ নিয়েছেন। সকাল সকাল উনি যাত্রাবাড়িতে একটি জনসভায় অংশ নিয়েছেন, এবং এরপরে পুরান ঢাকায় ধূপখোলাতে আরেকটি জনসভায় অংশ নিয়েছেন, এবং সেই জনসভাগুলো ছিল মূলত ঢাকা 4, 5, 6 এবং 8 আসনের সমর্থনে, সেই সমস্ত প্রার্থীদের সমর্থনে। সেই জনসভাগুলো শেষ করে উনি একটা অভ্যন্তরীণ যে সাংগঠনিক তাদের যে বৈঠক, সেটিতে যোগ দিয়েছেন, এবং সেটি শেষ করে এখানে আসবেন। যদিও এখানে 4:30 পর্যন্ত সময় ছিল। সাজিদ, একটু জানিয়ে দিতে চাই যে জামাতের আমিরের বক্তব্যে আমরা যেটি খেয়াল করছি, বিশেষ করে জামাত ক্ষমতায় আসলে তারা কি করবেন, এটি যেমন তারা বলছেন, বিশেষ করে তারা নারীদেরকে বেশ গুরুত্ব দিচ্ছেন, এটি যেমন তারা বলছেন চাঁদাবাজির দৌরাত্ম্য যাতে একদমই না থাকে, এমনকি তিনি এও ঘোষণা দিয়েছেন যে যারা চাঁদাবাজ আছে তাদের জন্য ভালো পেশারও ব্যবস্থা
ব্যবস্থা করবেন। নারীদের জন্য বলেছেন যে নারীদের জন্য সান্ধ্যকালীন বাস উনি চালু করবেন। এইভাবে ওনার ভাষাটা ছিল যে পুরুষরা তো হেঁটে যেতে পারবে, ঠেলাঠেলি করে বাসে উঠতে পারবে, কিন্তু নারীদের জন্য যে ডাবল ডেকার বাসের নিচতলা কিংবা এভাবে বিশেষ সুবিধা তিনি দেবেন বলে ঘোষণা দিয়েছেন। এখানে হয়তো কিছু বার্তা তিনি দেবেন। আমরা এখানে আছি, সাজিদ এখানে জামায়াতের আমির কি বলেন সেটি জানানোর জন্য কিন্তু আমরা এখানে অপেক্ষায় আছি। সাজিদ। রাজধানীর বকশীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। বিএনপি সরকার গঠন করলে জনগণের আমানতের খেয়ানত হবে না বলে আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এই আশ্বাস দেন তিনি। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা করব। এটা আমরা কখনোই অ্যালাউ করব না। কারণ আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না বলতে পারি। ভোটারদের মন জয়ে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ করছেন ঢাকা 12 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী হোসেন জাহিদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ঢাকা 12 আসনে জামায়াতের প্রার্থী, জানাবেন। সাজিদ, ঢাকা 12 আসন ঢাকার অন্যান্য আসনগুলো থেকে একটু ব্যতিক্রম ঠিক এই কারণেই যে এখানে কিন্তু 3 জন প্রার্থীর মধ্যেই মূলত একটা প্রতিদ্বন্দ্বিতা হবে কিংবা ভোট নিয়ে একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে এমন আভাস পাওয়া যাচ্ছে। এবং আমি যেই পথসভায় এখন অবস্থান করছি সেটিতেও মূলত সেই ধরনের নির্বাচনে জয়ী হওয়ার জন্য যে সকল অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়া হয় সেগুলোই মূলত বেশি জোর পাচ্ছে। বিশেষ করে অতীতের সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল অনাচারের কথাগুলো উল্লেখ করা হচ্ছে এবং এখানে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তাদের জামায়াতের যিনি প্রার্থী আছেন সাইফুল আলম খান মিলন, তিনি জিতলে এই ধরনের অনাচারগুলো যাতে করে আর না হয়, এই দেশের বুকে ফিরে না আসে, এমনটাই চেষ্টা করবেন তারা সরকারগতভাবে বা দলীয়গতভাবে। এর পাশাপাশি যারা দেশে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন কিংবা নেবেন গণভোট ইস্যুতে, তাদেরকেও যাতে করে শাস্তির আওতা আনা কিংবা তাদেরকে পরিহার করা সেদিকে যেমন আহ্বান জানানো হচ্ছে, একই সঙ্গে গণভোটের হ্যাঁ ভোট দেওয়ার পক্ষেও সেই প্রচারণাও কিন্তু চলছে। এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার ফলে কি কি ইতিবাচক সুবিধাগুলো দেশবাসী পাবেন, নগরবাসী পাবেন, সেগুলো এখানে বেশ গুরুত্ব পাচ্ছে। এবং এখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য যে প্রার্থী আছেন তাদেরকে ইঙ্গিত করেই মূলত বলা হচ্ছে যে আসলে জামাতের প্রার্থী যদি জিততে পারেন তাহলে এই আসনে যে সকল এলাকাগুলো চাঁদাবাজের বিষয়গুলো আছে সেগুলো আসলে থাকবে না। একই সঙ্গে জামাতের প্রার্থী জিততে পারা মানেই সুশাসন প্রতিষ্ঠা হয় এমন অঙ্গীকারও কিন্তু ভোটারদের কাছে করা হচ্ছে। আমরা আসলে ঢাকা 12 আসনে অন্যান্য যে প্রার্থীগুলো আছে তাদের নামের যেমন সামঞ্জস্যতা আছে, একই সঙ্গে প্রচারণার ক্ষেত্রে আমরা দেখেছি যে সাইফুল আলম নীরব কিংবা সাইফুল হক এমন নামে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, একই সঙ্গে বিএনপি বিদ্রোহী প্রার্থীও আছেন। কাজে এখানে আসলে জামাতের পক্ষ থেকেও প্রত্যাশা করা হচ্ছে তারা আসলে নির্বাচনে জিতবেন এবং তারা সুশাসন প্রতিষ্ঠা করবেন। সাজিদ, পরবর্তী সংবাদগুলোতে আবারও জানাবো। সর্বশেষ সহকর্মী হোসেন জাহিদ যুক্ত ছিলেন ঢাকা 12 আসনের নির্বাচনী প্রচারণা থেকে। এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ছাত্রলীগ বা আওয়ামী লীগ বিবেচনার বিষয় নয়, যে কোনো অপরাধীর জামিনের বিপক্ষে সরকার। বিকেলে সচিবালয়ে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাগেরহাটে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান উপদেষ্টা। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিতরে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের সরিষার উৎপাদন। সরিষার উৎপাদন কিন্তু আবার 86% বৃদ্ধি পেয়েছে, 86% সরিষার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নন ইউরিয়া সার 1961 সালের পরে এখন যে মজুদ, এই হলো সবচেয়ে বেশি মজুদ। স্মরণকালে সবচেয়ে বেশি মজুদ আছে নন ইউরিয়া সার। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।